আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ২১ ডিসি সহ ২৩ জনকে বাধ্যতামূলক অবসর। চাকরি পাচ্ছেন ২৭ বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। বায়ান্নর ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। সাফ জয়ী নারী ফুটবলার সহ ১৮ জনের হাতে ২১ পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান। আসছে ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে পারে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। ব্যতিক্রমী প্রক্রিয়ায় গঠিত হবে সংগঠনের তহবিল। ঢাকা দিল্লি দুপক্ষই চায় ভালো ওয়ার্কিং রিলেশন। শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুপক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। সাবেক এসপি আলিপুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বেনজির আতিউর বারকাতদের বিরুদ্ধে দুর্নীতির আলাদা মামলা। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আওয়ামী লীগ আমলের ৩ বিতর্কিত নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। এদের মধ্যে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের দায়িত্বে থাকা ২৩ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকিদের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া অনিয়ম দুর্নীতির অভিযোগে যারা আগেই অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ১৮ ও ২৪ সালে অনুষ্ঠিত ৩টি জাতীয় সংসদ নির্বাচনই ছিল বিতর্কিত। ভোটারবিহীন এসব নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ১৯২ জন ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভোটারদের বঞ্চিত ও অনিয়মের অভিযোগ থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২১ জন সাবেক ডিসি সহ ২৩ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছেন সচিব জাকিয়া খানম, আবু হেনা মোর্শেদ জামান ও কামরুল হাসান। অতিরিক্ত সচিবদের মধ্যে আছেন শায়লা ফারজানা, মোহাম্মদ হামিদুল হক, এস.এম. আলম, আবু সালেম মোহাম্মদ ফেরদৌস খান, এনামুল হাবিব, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, তন্ময় দাস, শওকত আলী, আব্দুল আওয়াল, ফয়েজ আহমেদ, শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান, সুভাষচন্দ্র বিশ্বাস, রাব্বি মিয়া, উম্মে সালমা তানজিয়া, কামরুন নাহার সিদ্দিকী, মাসুদ করিম ও তোফায়েল ইসলাম। যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও উপসচিব আহমেদ কবিরকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে ওএসডি করা হয়েছে ২৫ বছরের কম চাকরি করা ডিসিদের। জনপ্রশাসন সচিব জানিয়েছেন ভোটে অনিয়ম ও নানা দুর্নীতির সাথে জড়িতরা শাস্তির আওতায় আসবেন। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। সচিব জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত অবসরে যাওয়া কর্মকর্তারাও ছাড় পাবেন না। রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। এই অপরাধের সাথে যারা জড়িত, রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে, আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন, এগুলো ফলো আপ হচ্ছে, ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না। যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস
দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। জুলাই বিপ্লবের বিরোধিতা ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছরের আইনি লড়াই শেষে চাকরি পাচ্ছেন 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জন। তাই রায় হওয়ার পরই বিজয়ীর হাসি নিয়ে সর্বোচ্চ আদালত থেকে বের হলেন সবাই। অথচ 5ই আগস্টের আগেও তারা কেউ ভাবেননি বিসিএস এর ক্যাডার হিসেবে জয়েন করতে পারবেন। 2007 সালে 27তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। কিন্তু 111-এর সময় নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে দেন বৈধতা, কিন্তু আপিল বিভাগও সে সময় বাতিল করে নিয়োগ। 5 আগস্ট শিক্ষার্থী জনতা আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায়ে সবাইকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। বললেন তারা স্বপ্নেও ভাবেননি এমন কিছু হবে। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগ পাবো। 18 বছর ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চূড়ান্ত রায় প্রকাশের পর বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। আর কিছুক্ষণ পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন শুরু হবে। দিবসটি কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, কি ধরনের কার্যক্রম এই মুহূর্তে চলছে শহীদ মিনারে, কেমন প্রস্তুতি দেখছেন একটু আমাদের জানাবেন বিস্তারিত। অবশ্যই তিতুমির, আসলে এবারে একটু অন্য ধরনের বা অনন্য করে পালন করতে চাই এই যে অমর 21 উদযাপন কমিটি, বা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় সরকারের পর্যায়ে সব জায়গা থেকে। এবং আমরা যে সেই প্রস্তুতি দেখেছি, যদিও আমরা অন্যবারের থেকে একটু আলাদা দেখছি নিরাপত্তার বিষয়টি আমরা যেটা দেখছি যে অন্যবার এই বিকেল 5টার পর থেকে পুরো শহীদ মিনার এলাকা একেবারে যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এবার একটু শিথিল করা হয়েছে। এখনো প্রায় এখন এই যে 7টারও বেশি বাজলো, তো রাত 8টা বা 8:30 পর্যন্ত এই শহীদ মিনার আশপাশ দিয়ে যানবাহন চলছে। সেটা বড় বিষয় না। আর আমরা তারপরেও দেখছি যে শহীদ বেদি কেন্দ্রিক যে এলাকা, সেই এলাকা একেবারে নিশ্ছিদ্রভাবে একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুরো বেদির আশপাশ ইতোমধ্যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা আয়ত্তে নিয়েছে। পুলিশ এবং র্যাবের সদস্যরা ইতোমধ্যে আসছে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য। মোটামুটি এখন পর্যন্ত বলা যায় যে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। যে ভাষা শহীদদেরকে ফুলেল শ্রদ্ধা এবং শ্রদ্ধা অবনত যে প্রথম প্রহর, সে প্রথম প্রহর ফুলেল শ্রদ্ধায় অবনত মস্তকে পালন করার জন্য 21 ফেব্রুয়ারির এই যে রাত 12টার যে অন্যান্যবার আয়োজন থাকে, এবং অন্যবার যেটা হয় যে রাজনৈতিক সরকার থাকে, তো তাদের এক ধরনের কার্যক্রম থাকে। তো এইবার যেহেতু সেই ধরনের কোনো ইয়ে নেই, এইবার আমরা দেখছি যে রাত ঠিক 12টার সময় রাষ্ট্রপতি তিনি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। এরপরে 12:01 প্রধান উপদেষ্টা অর্পণ করবেন। এরপরে প্রধান বিচারপতি তিনি আপিল বিভাগের এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়ে করবেন। এরপরে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা দেওয়া হবে। তারপরে নির্বাচন কমিশনার বৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, এরপরে মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল দেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে, র্যাবের পক্ষ থেকে বা অন্যান্য বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি প্রভিসি তারা ফুল দেওয়ার পরে মোটামুটি 12টার পরে বা 12:20 দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে
কেন্দ্রীয় শহীদ মিনার, তারপরেই নামবে জনতার ঢল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সে না ভোলার যে ব্যাপারটি বা না ভোলার বা সেই যে উদযাপন করার যে ব্যাপার, সেটাই হবে লাখো মানুষের সমাগম। অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম, জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সেখানকার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরাও সকালে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 18 জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল টিম এবং অভ্রের দলকে এই পদক প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সব সম্পদের উপর প্রত্যেকের সম অধিকার নিশ্চিত হয় এমন সভ্যতা গড়ে তুলতে হবে। দেশের জন্য অবদান রেখেছেন যারা, তাদের দেয়া হয়েছে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি 21শে পদক। এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সেই সম্মাননায় ভূষিত করা হলো 18 জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, প্রযুক্তি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই স্বীকৃতি প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্যে পদকপ্রাপ্তরা সামনে দেশের জন্য আরও উদার চিত্তে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। 21শে পদক প্রদান শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এবছরের 21শে পদক প্রদানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার রাজনৈতিক ও সাংস্কৃতিক দর্শন প্রকাশ করার চেষ্টা করেছে। আমরা 21শে পদক 2025 প্রদানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দর্শন প্রকাশ করতে চেয়েছি। এবারে 21শে পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি, কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 21শে পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, এমন এক সভ্যতা গড়ে তুলতে হবে যার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। পরিবেশে মানুষের জীবনযাত্রা যাতে বিরূপ প্রভাব ফেলতে না পারে, সেই লক্ষ্যে সভ্যতার বিকাশেও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। বলেন, ঘৃণিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে ভারত সমর্থন অব্যাহত রাখলে তারা এদেশের মানুষকে পাশে পাবে না। আরফিন শাকিলের প্রতিবেদন। শত্রুর্ধ আব্দুস সাত্তার ও আমিনুল ইসলামের কাছে দিনটা যেমন অবিশ্বাস্য, সমান আনন্দেরও। এই লাকসামে গত 1.5 দশক বিএনপি রাজনীতি করা ছিল কার্যত নিষিদ্ধ। অমানিসার সেই মেঘ কেটেছে 10 মাইল পথ পাড়ি দিয়ে, তাই প্রিয় দলের জনসমুদ্রে হাজির বিএনপির 2 প্রবীণ সমর্থক। শুনলেন, বুঝলেন রাষ্ট্র মেরামতে বিএনপির আগামীর রূপকল্প। ভালো লাগে, কথা কইতারি, সবকিছু কইতারি। আমলিকে তো ব্যাগ খন্দাই দিয়েছে, স্বর্ণের কথা কইছেন, ঘরে ঘুমাইতে পারি না। তাদের মতো গত 1.5 দশকে লাকসামে মনোহরগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ছিলেন ঘর ছাড়া, অনেকে ছিলেন কারাগারে, গুম হন 2 শীর্ষ নেতা। উৎসবের দিনে তাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে তরুণ থেকে প্রবীণ পাল্লা দিয়ে যোগ দেন সমাবেশে। কুমিল্লার টাউন ময়দানে বলেছিলাম, বরকতুল্লাহ বুলু ভাই, আপনার রক্তের প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাব না।
ডক্টর ইউনূসকে নাবালক উপদেষ্টাদের কথা বিভ্রান্ত না হয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেন, ৭১কে যারা স্বীকার করে না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। মাননীয় প্রধান উপদেষ্টা দু একজন নাবালক উপদেষ্টার কথাবার্তাও আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি সঠিক পথে চলবেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষায় নৈরাজ্য বন্ধ করতে হবে। ভোটের রোডম্যাপ জানলে জনমনে স্বস্তি ফিরবে। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই, ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসবে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? বিএনপি মহাসচিব ভারতকে কোনো দল নয়, এদেশের মানুষের পক্ষে থাকার আহ্বান জানান। ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না। সমাবেশ থেকে ২০১৩ সালে নিখোঁজ সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান চান বিএনপি মহাসচিব। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে বিভাগের উপর জেলা এখন থানা পর্যায়ে সমাবেশ করছে দলটি, যার লক্ষ্য আগামী নির্বাচনে ভালো ফলাফল করা, পাশাপাশি ধানের শীষের পক্ষে স্থানীয় পর্যায়ে দলের ভোটার, সমর্থক এবং কর্মীদের ঐক্যবদ্ধ করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। এদিকে একই দাবিতে দেশের আরও ৭ জেলায় সমাবেশ করেছে বিএনপি। লক্ষ্মীপুর, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ এবং কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। এর মধ্যে লক্ষ্মীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আউয়াল মিন্টু যোগ দেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও জানানো হয়। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস। সব সংস্কার শেষে নির্বাচন, সে ব্যাপারে কোনো ঐক্যমত নাই। যে বিষয়গুলো ঐক্যমত আছে সেগুলো করতে ১ সপ্তাহের সময় লাগবে, ১ সপ্তাহ, এর বেশি কোনো সময় লাগবে না। সুতরাং এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদেরকে। নতুন রাজনৈতিক দলের তহবিল গঠন হবে ব্যতিক্রমী প্রক্রিয়ায়। নাম, প্রতীক নির্ধারণ হচ্ছে জনমতের ভিত্তিতে। তবে কার্যালয় কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন তারা জানান, মানুষের জল্পনার অবসান হবে ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ফয়সাল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারির ২৬ বা ২৭ তারিখ আসছে শিক্ষার্থীদের আলোচিত নতুন রাজনৈতিক দল। কাঠামো, গঠনতন্ত্র, নাম, প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ সময়ের তোড়জোড়। এরই মধ্যে নতুন রাজনৈতিক এই দল নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। কি হচ্ছে দলের নাম, প্রতীক, কার্যালয় বা হবে কোথায়? বেশিরভাগ যে নামগুলো এসেছে সেই নামগুলোতে নাগরিক শব্দটি, তারপরে জনশক্তি শব্দটি, রেভলিউশন শব্দটি, রিপাবলিক শব্দটি, এই শব্দগুলো এসেছে। আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি, তবে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে এবং আমাদের যারা সদস্যগণ আছেন আর কি, তাদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্তভাবে দলের নাম ঠিক করব। আমরা অফিস খুঁজছি, এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জায়গায় আমরা নিজেদের অফিস নির্ধারণ করিনি। দল চালানোর অর্থের যোগান তারা পাবে কোথা থেকে? উত্তরটা আসে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজেরাই গঠন করবেন তহবিল। যেমন টকশো থেকে পাওয়া সম্মানের অর্ধেক জমা হবে দলের তহবিলে। পৃথিবীর অনেকগুলো দলের তারা কিভাবে তাদের ফাইন্যান্স পলিসিটা ঠিক করে সেগুলো আমরা যাচাই বাছাই করছি। কয়েকটা ফাইন্যান্স পলিসি ড্রাফট হিসেবে প্রস্তাবিত হয়েছে। ১৮৭ জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় ২ লাখের বেশি টাকা আসে, কারণ সবাই কিন্তু ন্যূনতমটা দেয় না, আরও বেশিও দেয়। এর বাইরে আমরা আমাদের টকশো থেকে অনেক টাকা আমরা যারা যায় তারা টকশোর অর্ধেক সম্মানী, এটা আমাদের মিটিংয়ের রেজলিউশন যে আপনি যদি যে যাবে সে তার অর্ধেক টাকাটা সংগঠনে দেবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণার খুব বেশি সময় বাকি নেই, তার আগেই পদ পদবি ইস্যুতে দেখা গিয়েছে বিভক্তি। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনা করতে গেলে নানা ধরনের মতের অমিল থাকতে পারে। এটাকে আমরা বিরোধ হিসাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না, এবং আমরা এই সাজেশনগুলোকে সন্নিবেশিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা আসলে আমাদের নেতৃত্বটা নির্বাচন করব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নতুন দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে মতামত দিয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত বাংলাদেশ এবং ভারত। সম্প্রতি ওমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর দেশে ফিরে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এই দফায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ওমানের রাজধানীতে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা চ্যালেঞ্জ এবং সেসব উত্তরণের ব্যাপারে কথা বলেন তারা। জানান, ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হয়েছে দুপক্ষই। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। ধারণা করা হচ্ছিল সেই বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটবে কিছুটা, তা হয়নি। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে বরং সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে উত্তেজনা বেড়েছে অনেকটাই। এমন অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তৌহিদ হোসেন। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। He was positive to all the indications that I gave. দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে থাকছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিলেও এখনও জবাব পায়নি বাংলাদেশ। এ অবস্থায় জয়শঙ্করের সাথে বৈঠকে এ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই, তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা নিয়ে কিছু করার নেই বলেও মনে করেন তৌহিদ হোসেন। এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে ধর্ষণের সত্যতা মিলেছে, এমনটা জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ট্রাইব্যুনালে জানানো হয়েছে ধর্ষণের এই অভিযোগ। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের র্যাব 10-এ ছিলেন পুলিশের সমালোচিত এএসপি আলেপ উদ্দিন। তার বিরুদ্ধে আটক, গুম ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। এসবের মাঝে একজন এনেছেন তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে আটকের পর স্ত্রীকে ভয় দেখিয়ে আলেপ ধর্ষণ করে বলে জানান ভুক্তভোগী। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ধর্ষণ সহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়াও পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। জুলাই আগস্টে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে চরম বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন দমনে রাজপথে নির্বিচারে চালানো হয় গুলি। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় 26 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত গ্রেপ্তার 8 কর্মকর্তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শিক্ষার্থী জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপির কাছে জানতে চান ট্রাইব্যুনাল। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা।
সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ বারাকাত সহ 23 জনের নামে দুদকে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, 2 কন্যা সহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা দরকার, আইনে যা আছে সেই কাজগুলো বাংলাদেশ ব্যাংকে করতে হবে। দায়িত্বে থেকে বলেছেন দুর্নীতি বিরোধী নানা কথা, শুনিয়েছেন অর্থনীতি ও উন্নয়নের নানা বুলি, অন্যের দুর্নীতি নিয়েও ছিলেন নানা মাধ্যমে সরব। নিজেকে সবসময় কৃষকের ছেলে হিসাবে পরিচয় দেওয়া সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতের বিরুদ্ধে এবার দুর্নীতি মামলা করল দুদক, সাথে আসামি আরও 21 জন। মামলার এজাহারে বলা হয়েছে এনএন ট্যাক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যবসায়িক বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান ছিলেন তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণে তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে 11 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের নামে মামলা করেছে কমিশন। 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে অবৈধভাবে 9 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অতীতের মতো আবারও গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় তারা হুঁশিয়ারি দেন, ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। ইতিহাস বিকৃতি করে একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি মনে করছে বলেও অভিযোগ করেন তারা। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় ভাষা আন্দোলনের নানা দিক তুলে ধরে বিএনপি নেতারা জানান, ভাষা আন্দোলন থেকেই দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন শুরু। আরো শ্রদ্ধা করার দায় আছে আমাদের। নেতারা কথা বলেন সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গেও। অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তারা। এই বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে কেউ রক্ষা পায় নাই। আর একটা কথা বলতে চাই, ওই সমন্বয়কের নামে নিজেরা আইন হাতে তুলে নেবেন না। বিএনপিকে রাস্তায় যদি একবার নামান, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে। এটা মনে করেন না। তার কাছে এখনো আমাদের প্রত্যাশা, ভালোই একটি ভালো নির্বাচন যদি করে ফেলা যায় সব কুল রক্ষা হবে, এটাই আমার বিশ্বাস। বিএনপি শীর্ষ নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান ও সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তারা। আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এই বিএনপির এই 17 বছরের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে। মনে হয় যেন 1.5 মাসেই এই দেশটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছে। এই যে আমাদের 1.5 মাসের সংগ্রামেও 422 জন বিএনপি কর্মী জীবন দিয়েছে। এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। নতুন চিন্তা চেতনা নিয়ে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌহিদ মিঠুন, যমুনা নিউজ, ঢাকা।
অযৌক্তিক মূল্যে জ্বালানি চুক্তি করেছে বিগত সরকার, এখন সেগুলো সমন্বয়ের চেষ্টা চলছে। আর সব কার্যকর হলে আগামীতে গ্যাসের দাম কমে আসবে, কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। এ সময় বিটিএমএ নেতারা বলেন, আগামী 10 বছর গ্যাসের দাম কি হবে তার রূপরেখা দেওয়ার দাবি জানান। রাজধানীতে টেক্সটাইল পণ্যের নজর কাড়া আয়োজন। অংশ নিয়েছে জার্মানি, ইতালি, জাপান, ভারত, চীন সহ 33টি দেশের 1100 ব্র্যান্ড। জমকালো এই আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং। উদ্বোধনী পর্বে যোগ দেন টেক্সটাইল খাতের কর্ণধাররা। প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে মঞ্চে আরও ছিলেন বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম এবং এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আগামী 10 বছরে আপনার গ্যাস প্রাইস কত থাকবে, আপনার ইন্টারেস্ট রেট কত থাকবে, যদি সরকার এটা অ্যাসিওর করতে পারে আমরা ইনভেস্টমেন্টমুখী হতে পারবো। ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে, সেখানে সরকারের মনোযোগী কামনা করব। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসার খরচ কমাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে জটিল অর্থনীতি আমরা বিগত সরকারের তরফ থেকে পেয়েছি, সেখানে অনেক জ্বালানি চুক্তি রয়েছে যেগুলো ভারসাম্যপূর্ণ নয়। সেসব সংশোধনের চেষ্টা চলছে। আমার মতে দেশে ব্যবসার ফিক্সড কস্ট কমানো জরুরি। এক্ষেত্রে বড় শক্তি হতে পারে সাশ্রয়ী জ্বালানি, কেননা তুলার দামের কারণে টেক্সটাইল পণ্যের দর অনেক ওঠানামা করে। পরে প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি স্টল ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা। অভিজ্ঞতা ভাগাভাগি করেন বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে। আয়োজক বিটিএমএ জানায়, রাজধানীর পূর্বাঞ্চলে এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রায়দা পরিবহনের 2 বাসের রেষারেষিতে প্রাণ যাওয়া গৃহকর্মী গেনেদা খাতুন হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। বাস দুটি জব্দ করেছে পুলিশ, আটক করা হয়েছে 2 চালককে। এদিকে রায়দার মালিক পক্ষকে ডেকেছে পরিবহন মালিক সমিতি। 18 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় রায়দা পরিবহনের 2টি বাসের রেষারেষিতে প্রাণ যায় গৃহকর্মী গেনেদা খাতুনের। উত্তরার জমজম টাওয়ারের সিগন্যালে রাস্তা পার হচ্ছিলেন তিনি। সড়কে এমন নিরাপত্তাহীনতার অবসান আর দোষীদের বিচার চেয়ে উত্তরায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এই রায়দা গাড়ি যে ব্যাপকভাবে চলে, ওরা পাত্তাই দেয় নাই। একটা খালা বুয়া মারা গেছে, ওনারা মনে করছে বুয়া মারা গেছে, কি আর হবে। সে ঘটনায় রায়দা পরিবহনের বাস দুটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালক কবির ও পারভেজকে। সড়কে দেখা গেছে অধিক নজরদারি। ঠিক নেই বাসের ফিটনেস, মানছে না সড়কের নিয়ম, তাই লাইসেন্স জব্দ করা হয় চালকদের। মামলার কাগজ জব্দ করা আছে, এই কেস স্লিপ মামলা খাইছে, কেস স্লিপ আছে জব্দ করা আছে। কাগজপাতি একটু সমস্যা আছে, হারানো গেছে, ওটা জিডি করা কাগজ আছে। এ নিয়ে রায়দা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের অফিসে যমুনা নিউজ। জানা যায়, ওই দুর্ঘটনার বিষয়ে আলোচনা করতে তাকে ডাকা হয়েছে সড়ক পরিবহন মালিক সমিতিতে। পরে মুঠোফোনে কথা হয় তার সাথে। অবশ্যই ব্যবস্থা নিচ্ছি, কি ব্যবস্থা নিচ্ছেন একটু বলবেন? জি ভাই, কি ব্যবস্থা নিচ্ছেন একটু জানান। যাতে ড্রাইভাররা কোনো আমি তো একটা মিটিং কথা বলতেছি ভাই। রাস্তায় বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতায় প্রাণ যায় এ নগরের মানুষের। আহত আর অঙ্গহানির তো হিসেবই নেই। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শুরুর ধাক্কা কাটিয়ে তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ভারতকে 229 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে 69 রান। দুবাইয়ের ব্যাট হাতে শুরুতেই ভারতের বোলিং তোপে পড়ে টাইগাররা। রোজার সময় পাইকারি এবং খুচরা বিক্রেতারা যেন কোনোভাবেই কারসাজি করতে না পারে, ডিসিদের এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, এখন খাদ্য পরিস্থিতি খুব একটা খারাপ না, সার্বিকভাবে দাম সহনীয়। রোজার সময় যেভাবেই হোক মনিটরিং করা হবে। পাইকারি এবং খুচরা বিক্রেতারা যেন কোনোভাবে ম্যানিপুলেট করতে না পারে, ডিসিদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।